আমাদের হৃৎপিণ্ড মিনিটে 72 বার পাম্প করছে। এই যে পাম্পটা ঠিকমতো করছে কিনা এইটাই আমরা ইলেকট্রোকার্ডিওগ্রামের সাহায্যে নির্ধারণ করি। ইলেকট্রোকার্ডিওগ্রাম হলো একটা গ্রাফ, যা মাধ্যমে হৃৎপিণ্ডের সঠিক সংকোচন প্রসারণটাকে আমরা গ্রাফের মাধ্যমে লিপিবদ্ধ করি। আর ইলেকট্রোকার্ডিওগ্রাফ হলো সেই যন্ত্রটা। এই যে বিভিন্ন হৃৎপিণ্ডের কার্যকলাপ ঠিকমতো হচ্ছে কি না সেইটা জানার জন্যই বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে 1903 খ্রিস্টাব্দে বিজ্ঞানী এইনথোডেন এই যন্ত্রটি আবিষ্কার করেছিলেন। এই যন্ত্রটা কীরকম? এই যন্ত্রটার মধ্যে 3 রকমের বাইপোলার আর একটা দুটো ধরনের ইউনিপোলার লিড আছে। মোট 12টি লিড আছে। এই লিডগুলো কি করা হয়? লিডগুলো দু হাতে এবং বাঁ পায়ে যুক্ত করা হয়। দু হাতে বাঁ পায়ে যুক্ত করে এমন জিনিসটা তৈরি করা হয় যেন সমবাহু ত্রিভুজের মতো আকার ধারণ করে, আর মধ্যে থাকে হৃৎপিণ্ডটা। এই 12টা লিডের মধ্যে বাইপোলার লিম্ব লিডটা একটা ডান হাত বাম হাতের মধ্যে সংযোগ স্থাপন করা হয়। দ্বিতীয়টি করা হয় ডান হাত বাম পা। 3 নম্বরটি করা হয় বাম হাত বাম পা, এবং তারপরে একটি সংযোগ করা হয় ডান হাতে, একটি সংযুক্ত করা হয় বাঁ হাতে। আর ইউনিপোলার চেস্ট লিড যেগুলো আছে, ইউনিপোলার চেস্ট লিডটা স্টারনামের বাঁ দিকের 4 নম্বর ইন্টারকোস্টাল স্পেস, মানে হচ্ছে আমার এই যে এখানে এই যে লাংসটা এই যে পাঁজরগুলো আসছে, এই 4 নম্বর এদিকটা হচ্ছে ডান দিকের 4 নম্বর ইন্টারকোস্টাল স্পেস এইখানে। তারপরেরটা হচ্ছে স্টারনামের বাঁ দিকের 5ম ইন্টারকোস্টাল স্পেস। তারপরে ক্লেভিকালের মাঝামাঝি 5ম ইন্টারকস্টাল স্পেস। এই যে লাস্টেরটা ক্লেভিকালের 5ম ইন্টারকস্টাল স্পেস বাঁ দিকে, এবং ডান দিকে আবার অক্সিলারের মাঝামাঝি 5ম ইন্টারকস্টাল স্পেস। এগুলোর মধ্যে ইউনিপোলার চেস্ট লিডটা স্থাপন করা হয়। আর ইউনিপোলার লিম্ব লিডটা স্থাপন করা হয় একটা বাঁ পায়ে আর স্টারনামের ডান দিকে 4র্থ ইন্টারকস্টাল স্পেসে, এই জায়গাটা এইখানটা বুকের ওপরে। এইভাবে স্থাপন করে একটা সমবাহু ত্রিভুজ গঠন করা হয়। তারপরে যেটা আমরা ইলেকট্রোকার্ডিওগ্রাম যেটা দেখি, সেইটা বিভিন্ন তরঙ্গ আকারে যায়। এই যে ধরো এই গ্রাফ পেপারের মধ্যে একটা হচ্ছে আইসোইলেকট্রিক লাইন, যেটা হচ্ছে গ্রাফের ভিত্তিরেখা। এটা হচ্ছে গ্রাফের ভিত্তিরেখা। প্রথমেই যখন আমরা আসছি এই ওপর দিকে যখন রেখাটা উঠবে তখন তাকে বলবে ধনাত্মক রেখা, এবং নিচের দিকে রেখা উঠলে সেটাকে বলবে ঋণাত্মক রেখা। পি ওয়েভটা যখন আসছে আমাদের প্রথমেই আসে পি ওয়েভ, এইরকম আইসোইলেকট্রিক লাইন ভেদ করে পি ওয়েভ এলো। পি ওয়েভের পরে একটু বিরাম, তারপরে এখান থেকে এই যে পি ওয়েভটা হচ্ছে কি, পি ওয়েভটা হচ্ছে ধনাত্মক রেখা। এই পি ওয়েভটা কী সূচিত করে? পি ওয়েভটা সূচিত করে এসএ নোডের সংকোচন। এসএ নোডের সংকোচনটা সূচিত করলো। এই এসএ নোডের সংকোচনটা কোথায় চলে যাচ্ছে? এসএ নোডের সংকোচন চলে যাচ্ছে এভি নোডে। এই পি ওয়েভের স্থায়িত্ব 0.1 সেকেন্ড মতো, নর্মাল স্থায়িত্বটা। পি ওয়েভের পরে আসছে কিউ ওয়েভ, এই রকম। কিউ ওয়েভ একটু ঋণাত্মক। কিউ ওয়েভের এখান থেকে উঠে যাচ্ছে, এই রকম সোজা উঠে যাচ্ছে এখানে আর ওয়েভটা উপর দিকে, আর এটা হচ্ছে এস। কিউ এর থেকে এস ওয়েভটা একটু নিচে নামছে, মানে পি ওয়েভটা
ধরো 2.5 গ্রাফ কাগজের, আর ওয়েভটা ওঠে 7টা এরকম ছোট ছোট যে গ্রাফ পেপারের কাগজগুলো হয় 1 2 3 4 5 6 7 মতো এরকমভাবে ওঠে পি ওয়েভটা। এবার এসটা নিচের দিকে এলো, এসের পরে একটু আইসোইলেকট্রিক লাইন পরে, তারপরে টি ওয়েভ আবার ধনাত্মক। এই পি কিউ আর, এই যে একসঙ্গে যে ওয়েভটাকে বলছি, এই পি কিউ আর, এই পি ওয়েভটা সূচিত করছে নিলয় অলিন্দের সংকোচনটা। পি ওয়েভ সূচিত করছে কিসের সংকোচন? না, অলিন্দের সংকোচনটাকে পি ওয়েভ সূচিত করছে। এই এসএ নোড থেকে সমস্ত অলিন্দতে এভি নোডে ছড়িয়ে পড়ে। আর এই কিউআরএস, এই যে এই ওয়েভটার সংকোচনটা নির্দেশ করে এভি নোড থেকে উৎপন্ন হয় যে স্পন্দনটা উৎপন্ন হয় সেইটা হিজের বান্ডিল এবং পার্কিনজি তন্তু, এইটা পার্কিনজি তন্তু পর্যন্ত বিস্তৃত থাকে। এরপরে আসছে আমাদের টি ওয়েভ। টি ওয়েভটা সাধারণত এইরকম, ধরো এরকম ছোট একটু, এইরকম একটা এরকম ধরনের। এই যে টি ওয়েভটা আসছে এইরকম। টি ওয়েভের স্থায়িত্বকাল হচ্ছে 0.2 সেকেন্ড, 0.1 সেকেন্ড থেকে 0.2 সেকেন্ড এটা হচ্ছে। আচ্ছা, এরপরে আমরা আরেকটা মাঝে মাঝে যখন আমাদের ফল্ট দেখা যায়, হার্টে যখন ফল্ট দেখা যায়, টি ওয়েভের পরে আরেকটা ছোট ওয়েভ দেখা যায়, সেটাকে বলে ইউ ওয়েভ। সেটাকে ইউ ওয়েভ, যার স্থায়িত্ব হয় 0.8 সেকেন্ড। ইউ ওয়েভের স্থায়িত্ব হয় 0.8 সেকেন্ড। এরকম হার্টের ডিসঅর্ডার থাকলে, এই হার্টের যখন আমরা ডিসঅর্ডার কোনো রকম সূচিত হয়, তখন এই ইউ ওয়েভটা আমরা দেখতে পাই। আচ্ছা, এরপরে এই যে পি আর ইন্টারভাল, এই ইন্টারভালটাকে, এই যে এখানে ইন্টারভাল দেখা যাচ্ছে, এই যে ইন্টারভাল, এইটাকে আমরা, যদিও এখানে কিউ আসছে, এটা হলো কিউ, এইখানটা হচ্ছে, এইটা কিউতে আসছে, কিন্তু আমরা যেহেতু কিউ আর এর মধ্যে সেরকম কোনো দূরত্ব নেই, সেই জন্য এটাকে আমরা পিআর ইন্টারভাল বলি। পিআর ইন্টারভ্যালের স্থায়িত্ব হচ্ছে, এই পিআর ইন্টারভ্যালটা হচ্ছে 0.13 থেকে 0.16। এটা কি সূচিত করে? এই ইন্টারভ্যালটা এই এভি নোডটা সংকুচিত হয়ে সেই সংকোচনটা অলিন্দের মধ্যে যাচ্ছে, অলিন্দটা সংকুচিত হলো, এবং অলিন্দের সংকোচনটার এই পি কিউ আর এস অলিন্দের সংকোচনটা নির্দেশ করে। অলিন্দের, আর এটাকে এই কিউআরএস হচ্ছে, এই পিটা হচ্ছে অলিন্দের সংকোচন, কিউআরএসটা হচ্ছে নিলয়ের সিস্টল বা সংকোচনকে সূচিত করে। আচ্ছা, এবার এই যে কিউটি, এইটা হচ্ছে নিলয়ের প্রসারণ। কিউটিটা হচ্ছে এইখানে নিলয়ের ডায়াস্টল বা প্রসারণকে সূচিত করে। এটার কিউটি, এই যে ইন্টারভ্যাল, এইখানে এই যে কিউটি ইন্টারভ্যাল, এই কিউটি ইন্টারভ্যালটা হলো 0.36। এইখানে হলো অলিন্দের সংকোচন, এটা নিলয়ের সংকোচন। এবার এই যে এটা হচ্ছে টি এর ওয়েভটা হচ্ছে ডায়াস্টল বা নিলয়ের প্রসারণ, এটাকেই সূচিত করে। আমরা ইসিজি করি কখন? ইসিজি সাধারণত বুক ধড়পড় করছে, রাত্রিবেলা ঘুমের ব্যাঘাত ঘটছে, তারপরে ছন্দ মানে হার্টের যে পালস বিটটা যদি 72 থেকে কমে যায়, কিংবা অনেক সময় 72 থেকে প্রচণ্ড 120 থেকে বেশি হয়ে গেল, তখন আমরা এই ইসিজিটা করে থাকি। যেমন হঠাৎ করে যদি কারোর হার্ট অ্যাটাক হয়, আবার সেন্স হারিয়ে গেল, এরকম সব বিভিন্ন কারণে আমরা ইসিজি করি। কিন্তু হার্টের ব্লকেজটা কিন্তু
এই ইসিজির মাধ্যমে ধরা যায় না। ওইটায় ব্লকেজটা অল্প বিস্তর ব্লকেজ থাকলে হয়তো ধরা যায়, কিন্তু ব্লকেজের ফলে কোনো রকম প্রবলেম হচ্ছে কিনা সেইটা যদি আমরা ধরতে যাই, সেইখানে আমাদের অ্যানজিওগ্রাফি করতে হয়। অ্যানজিওগ্রাফি এটা যে ব্লকেজের জন্য, ব্লকেজটা কেন হয়, যে বিভিন্ন রকম কোলেস্টেরল, লিপিড, এই ফলে যদি সিস্টেমের সার্কুলেটরি সিস্টেমের মধ্যে কোনো ধমনির মাধ্যমে ওগুলো জমে যায়, জমে সেইটা মানে রক্তবাহকে বিঘ্নিত করে। রক্ত যেমন একটা জলের পাইপের মধ্যে যদি কাদা ভর্তি হয়ে যায়, ইট কাদা ভর্তি হয়ে যায়, তাহলে রক্তের সংবহনটা ওটা ক্ষতিগ্রস্ত, জলের সংবহনটা যেতে পারে না। তেমনিভাবে ধমনির মাধ্যমে যদি লিপিড, কোলেস্টেরল এগুলো জমে যায়, তাহলে সেখানে কি হয়, রক্তটা ঠিকমতো বইতে পারে না, রক্তে বাধাপ্রাপ্ত হয় এবং সেই সরু সরু হয়ে চুইয়ে চুইয়ে কিংবা সরু পথ দিয়ে বয়। তখনই সেইটা আমরা যদি বুঝতে পারি, সেইটাকেই বলবো যে ব্লকেজ আছে, তখন আমরা অ্যানজিওগ্রাফির মাধ্যমে সেটা করি। সেখানে অ্যানজিওগ্রাফি ট্রিটমেন্টটা হচ্ছে কি, একটা স্টেন বসিয়ে দেয় এবং হেপারিনযুক্ত ট্যাবলেট দেয় যাতে না রক্তটা জমাট বাঁধতে পারে। আর একটা স্টেন বসিয়ে দিলে যে দুদিকে ঠিকমতো প্রসারতাটা ঠিকমতো ধরে রাখা ধমনির, তাহলে রক্তটা ঠিকমতো বইতে পারে। আচ্ছা, এরপরে আমরা আসি যে পেসমেকার ঠিকমতো চলছে কিনা। পেসমেকার ঠিকমতো চলছে কিনা এই পরীক্ষাটা, পেসমেকার হলো আমাদের আর ন্যাচারাল পেসমেকার হলো এসএ নোড। আমরা প্রথমেই বলেছি যে এই পি ওয়েভটা কি নির্দেশ করে, যে এসএ নোডের ঠিকমতো চলাচলটা হচ্ছে কিনা। আর যাদের এই এসএ নোডটা ঠিকমতো চলে না, তাদের ক্ষেত্রে কি করা হয়, পেসমেকার বসাতে হয়, কৃত্রিম আর্টিফিশিয়াল পেসমেকার বসাতে হয়। এই পেসমেকারটা যখন আমরা কোনো পেশেন্টের লাগানো থাকে, তখন তাদেরও ইসিজি করা হয়। ইসিজিটা কিভাবে করা হয়, যে একবার ম্যাগনেটের সাহায্যে করা হয়। ম্যাগনেট আমরা যখন দিই, তখন কি হয়, ওই কৃত্রিম আর্টিফিশিয়াল যে পেসমেকার আছে সেইটার কার্যকারিতাটা নষ্ট হয়ে যায়। আমার অরিজিনাল হার্ট কীরকম পাম্প করছে, তার যে ক্ষমতাটা, সেইটা আমরা বুঝতে পারি। আর একবার ম্যাগনেট সরিয়ে তখন বুঝতে পারি কি আমার আর্টিফিশিয়াল যন্ত্রটা কিভাবে পাম্প করছে, ওটা নর্মালি পাম্প করছে কিনা। তখনই আমরা বুঝতে পারি যে পেসমেকারটা ঠিকমতো চলছে কিনা। এই ইসিজি ইলেকট্রোকার্ডিওগ্রামের সাহায্যে আমরা বুঝতে পারি যে পেসমেকার ঠিকমতো চলছে কিনা। আর এই ইন্টারভ্যাল যদি বেশি হয়ে যায় কোনো কারণে পিআর, যদি পিকিউআর এইটা বৃদ্ধি পায়, যদি দেখি যে ইসিজির মধ্যে এই যে পিকিউআর তরঙ্গটা 7 গ্রাফ, ছোট স্মল 7 গ্রাফের থেকে বেশি, তখন আমরা এটা বুঝবো যে আর্টিয়াটা বৃদ্ধি পেয়েছে, মানে অলিন্দের একটু হার্টটা প্রসারিত, এনলার্জমেন্ট হয়েছে। এটাকে বলে অ্যাথেরোস্ক্লেরোটিক হার্ট ডিজিজ। আচ্ছা, এবার পিআর ইন্টারভ্যাল, এই যে পিআর ইন্টারভ্যাল যদি বেশি হয়ে যায়, পিআর ইন্টারভ্যাল বেশি হয়ে গেলে রিউমাটিক জ্বর, এইসব নানান ধরনের প্রবলেম দেখা যায়। আচ্ছা, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হচ্ছে কি, কিউআর তরঙ্গ, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন মানে হৃৎপেশির গণ্ডগোল, হৃৎপেশির সংকোচনের কিউআর ইন্টারভ্যাল যদি বৃদ্ধি পায়, এই কিউআর ইন্টারভ্যাল যদি বৃদ্ধি পায়, তাহলে কিউআর মানে ইন্টারভ্যাল মানে হচ্ছে এই রকম, এইটুকু, এই কিউআর ইন্টারভ্যাল এইটা যদি বৃদ্ধি পেয়ে যায়, তাহলে বলবো যে হৃৎপেশির সংকোচন প্রসারণের গণ্ডগোল আছে, হৃৎপেশিতে প্রবলেম আছে। আর এসটি ইন্টারভ্যাল, এই যে এসটি, এখানে এটা টি ওয়েভ, এখানে এস ওয়েভ, এই এসটি ইন্টারভ্যাল বৃদ্ধি পেলে তখনও আমরা বলবো যে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, এটা সেখানেও হৃৎপেশির গণ্ডগোল আছে।